আসসালামু আলাইকুম। আপনারা যারা আমাদের ভালোবেসে আমাদের গল্পগুলো নিয়মিত শুনেন, আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকতে হবে। আমাদের ফেসবুক পেজের নাম হৃদয়ের কথা, যেটি পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে। এছাড়াও আমরা বিভিন্ন সময় নতুন নতুন গল্পগুলো ফেসবুক পেজে আগে আপলোড করে থাকি, তাই এখনই ভিডিও ডিসক্রিপশন থেকে দ্রুত ফেসবুক পেজটিতে লাইক দিয়ে দিন। ধন্যবাদ সবাইকে। ওকে ছাড়া আমার চলবে না। রাহিন, আমি তোকে আমার অনুভূতিগুলো বলে বোঝাতে পারবো না। লোকে ঠিকই বলে একবার কারো মায়ায় পড়লে সে অনুভূতি কাউকে বলে বোঝানো যায় না। তোকে বলতে হবে না আজকে। আমি বুঝি তোর সব অনুভূতি, কারণ তোর মতো আমিও কারো মায়ায় আসক্ত। আর প্রেমে পড়লে বা কাউকে ভালোবাসলে তাকে ভুলে থাকা যায়, কিন্তু কারো মায়ায় পড়লে তাকে ভুলে থাকা অসম্ভব। আর তাকে ছাড়া নিজের জীবনে অন্য কাউকে ভাবা মৃত্যুর যন্ত্রণার থেকেও হাজার গুণ বেশি কষ্ট দেয়। কারো মায়ায় পড়লে হয়তো নিজের অস্তিত্ব মুছে ফেলা যায়, কিন্তু তার অস্তিত্ব নিজের জীবন থেকে মুছে ফেলা যায় না। আমাদের কাছে তোর এই ব্যাপারটা অবিশ্বাস্য হলেও তুই সত্যি ফেঁসে গেছিস আজকে। যে ছেলে প্রেম, ভালোবাসা, কমিটমেন্ট, ফিলিংস বিশ্বাস করতো না, বরং আমরা বললেও অলওয়েজ আমাদের সাথে মজা নিত, সেই শেহরাজ আজ খুব বাজেভাবে ফেঁসেছে। আচ্ছা তুই বলতো, তুই প্রতিনিয়ত কত মেয়ের প্রপোজ পাস? তোর বড় মামারা মেয়ে রোজা, মেয়েটা তো পাগল তোর জন্য। আকাশের তারা যেমন গুণে শেষ করা সম্ভব না, ঠিক তেমনই তোর উপর ক্রাশ খাওয়া মেয়েদেরও সংখ্যাও গুণে শেষ করা সম্ভব না। ইস, কিছু মেয়ে যদি আমাদেরকেও পাত্তা দিত। সামিয়াকে বলবো নাকি রাহিন যে তোর প্রেম করার জন্য মেয়ে লাগবে? এই না ভাই, এখনো নিজের ফিলিংসের কথা বলতে পারিনি ওকে। তুই এমন কিছু বললে প্রপোজ করার আগেই ব্রেকআপ হয়ে যাবে আমাদের। শেহরাজ রাহিনের কাঁধের ওপর হাত রেখে বলল, সম্পর্কে আমি কিন্তু তোর বড়, এটা মাথায় রাখিস। তুই বড় মানে? আমি সুমোর বড় ভাই, সম্পর্কে আমি তোর সম্বন্ধী হই। তুই সামিয়াকে বিয়ে করলে আমি তোর সম্পর্কে বড় হব, কারণ সামিয়া সুমুর ছোট বোন। তাহলে কে বড় বল? সুমু আগে নাকি আমি আগে শেহরাজ? সুমোর বড় ভাই আমি, সম্পর্কে তুই ছোট, আমি না। এইভাবেই দুই বন্ধুর খুনসুটি চলতে থাকলো। শাপলা বিলের শান্ত পানি, আকাশের চাঁদ, তারা সাক্ষী রইল এই বন্ধুত্বের মিষ্টি খুনসুটির। ঘড়ির কাঁটায় সকাল 10টা ছুঁই ছুঁই। ভোরের আলো ফুটেছে আরও অনেক আগেই। জেগে উঠেছে দর্শনাবাসী। কোলাহলপূর্ণ দর্শনা টাউনে মানুষের আনাগোনা শোনা যাচ্ছে। স্টেশন থেকে ভেসে আসছে ট্রেনের শব্দ। শিকদার বাড়িতে আজ আনোয়ার শিকদারের বড় মেয়ের গায়ে হলুদ। সকলে সকালের নাস্তা শেষ করে কাজে লেগে পড়েছে। বাড়ির বাহিরের মেন গেটটাকে সুন্দর করে সাজাচ্ছে ডেকোরেশনের লোকরা। আনোয়ার সাহেব চেয়েছিলেন বাড়ির ছাদে গায়ে হলুদের প্যান্ডেল করতে, কিন্তু বিয়েবাড়িতে অনেক ছোট বাচ্চারা আছে বলে গার্ডেনে সব ব্যবস্থা করা হচ্ছে। গার্ডেনের একপাশে খুব সুন্দর করে গায়ে হলুদের স্টেজ সাজানো হচ্ছে। স্টেজের সামনে অনেকটা জায়গা নাচ গানের জন্য ফাঁকা রেখে একটু দূরে দূরে সকলের বসার জন্য চেয়ার পেতে দেওয়া হয়েছে। গার্ডেনের অন্য পাশে চেয়ার টেবিল পাতানো হয়েছে সকলকে একসাথে বসিয়ে খাওয়ানো হবে বলে। খাবার জায়গার প্যান্ডেলের থেকে একটু দূরে দুপুরে রান্নার প্রস্তুতি চলছে। আনোয়ার সাহেব ব্যস্ত আছেন দুপুরে আর রাতে কী কী আইটেম হবে ওইটা দেখতে। রিসাত সাহেব, ইফতিয়ার সাহেব, শামীম সাহেব সকালে নাস্তা করে বাজারে চলে গেছেন বিয়ের বাজার করতে। বাড়ির সকল মহিলারা বাটাবাটি কাটাকাটিতে ব্যস্ত। হাসি বেগম বাড়ির ভেতরেই আছেন। যারা এখনও নাস্তা করেনি তাদের নাস্তা দিচ্ছেন। সামিয়া, রায়সা, নাজমিন, তিশা, রাইফ, মাহি, ইফতিয়া ও রাইসার সব ফ্রেন্ডরা মায়েশার সাথে বসে গল্প করছে। ইফতিয়া চরের দাগটা মেকআপের সাহায্যে ঢেকে রেখেছে। ওর ওর এত সকাল সকাল মেকআপ করা দেখে কেউ অবশ্য অবাক হয়নি। মেয়েটা অলওয়েজ নিজেকে মেকআপের সাহায্যে সাজিয়ে রাখে। নিজেকে বেশি ওভার স্মার্ট প্রমাণ করতে গিয়ে খ্যাত প্রমাণ করে ফেলে মেয়েটা, কিন্তু প্রতিদিনের তুলনায় আজকে একটু বেশি মেকআপ করেছে মেয়েটা। রাইসা জিজ্ঞাসা করাতে বলেছে, আমার ইচ্ছে হয়েছে তাই করেছি। ইফতিয়ার এমন তেরা কথা শুনে কেউ আর ওকে কিছু জিজ্ঞাসা করেনি। সুমু সকালে নাস্তা করে রুমে চলে গেছে। কাল রাতে না খেয়ে ঘুমানোর ফলে সকাল সকাল ঘুম থেকে উঠেই খুব খিদে পেয়েছিল তার। রাতে ঘুমের ওষুধ না খেয়ে ঘুমালে হয়তো মাঝরাতে উঠে চোরের মতন খেতে হতো তাকে।
নিজের বাসায়ও রাত জেগে ফোন টিপে আর মাঝে রাতে খিদে পাবে তার, তখন উঠে এটা ওটা খাবে। রাতের ঘুমটাও বেশ ভালো হয়েছে সুমুর। এখন নিজের রুমে ফোন হাতে নিয়ে বসে আছে সে। ভেবেছিল মানুষটা সরি বলবে, কিন্তু না, সরি কেন? সিম্পল কোনো টেক্সটও করেনি সে। সুমু অনেকবার কাঙ্ক্ষিত রুমটার সামনে গিয়েছিল, কিন্তু রুমটা ভেতর থেকে বন্ধ। হয়তো এখনও ঘুমাচ্ছে সে। সুমু নিজেকে নিজে বকলো, বলল, তুই কি রে হ্যাঁ সুমু, কার থেকে কি আশা করেছিস? দ্য ওয়ার্ল্ড ফেমাস শেহরাজ খান বাহাদুর খেল, ওমানের একমাত্র বিজনেস টপার, লাখো মেয়েদের নাম্বার 1 ক্রাশ, সে কিনা এই সামান্য তোকে সরি বলবে? অসম্ভব। মুখ দিয়ে হতাশার নিঃশ্বাস ফেলল সুমু। ফোনটা বিছানার ওপর রেখে রুম গুছাতে লাগলো সুমু। হঠাৎ কিছু একটা মনে পড়ায় পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজতে লাগলো সে। শেহরাজ আর রাহিন ফজরের নামাজ আদায় করে প্রায় ভোর 6টার দিকে বাসায় ফিরেছে। এসেই বেঘুরে ঘুমাচ্ছে দুজন। সেই ঘটনার পর থেকে আইব্রাও আর চোখের পাতা এক করেনি। অপেক্ষায় ছিল শেহরাজদের ফিরে আসার। রাহিন ওদের বলেছে ঘুম থেকে উঠে সবটা জানাবে। আইব্রা এখন অপেক্ষায় আছে রাহিনের ঘুম থেকে ওঠার। বেলা 11টায় ঘুম ভাঙল রাহিনের। উঠে ফ্রেশ হয়ে পা ঝুলিয়ে বসে আছে বিছানার ওপর। তাকিয়ে আছে কৌতূহলপূর্ণ বন্ধুগুলোর মুখের দিকে, যারা এখন রাহিনের থেকে সবটা শোনার জন্য রাহিনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। রাহিন ওদের একরাশ আগ্রহের মধ্যে পানি ঢেলে দিয়ে বলল, আমার অনেক খিদে পেয়েছে গাইস, আগে আমাকে ব্রেকফাস্টটা করতে দে। আয়ুব বিরক্ত হলো খুব, রাগের সুরে বলল, তুই কি আমাদের সাথে ইয়ার্কি মারছিস রাহিন? বুঝতে পারিস না আমরা কতটা সিরিয়াস? আরে ভাই, সত্যি আমার খুব খিদে পেয়েছে। পেটে খাবার না পড়লে আমার পক্ষে কিছু বলা পসিবল না। সারবাজ বলল, আয়ুব, ওকে খাবারটা খেয়ে নিতে দে, তবে এই রুমে খাবারটা আনার ব্যবস্থা করছি। রাহিন বলল, তাই কর। আর শোন, আমার পিচ্ছি বউটা যেন খাবারটা দিতে আসে, ওইটা একটু দেখিস। অমিত রাগের সুরে বলল, শালা তুই কি শ্বশুর বাড়ি এসেছিস যে বউ এসে খাবার দিয়ে যাবে? রাহিন অমিতের দিকে তাকিয়ে বলল, নিজের শ্বশুর বাড়ি না হোক, বউয়ের শ্বশুর বাড়ি তো এসেছি। রাহিনের কথায় বিরক্ত সকলে। সারবাজ বলল, আয়ুব, তুই নিচে যা, সামিয়াকে খুঁজে রাহিনের জন্য খাবার নিয়ে যা। রাহিন একটু ভেবে বলল, আর শোন, সামিয়া নাজমিন দুজনকেই নিয়ে আসবি। ওরা যেহেতু এখন আমাদের টিমের মেম্বার, সেহেতু ওদেরও সবটা জানা উচিত। ব্যাপারটা এমন যে ওরা জানলে আমাদের সুবিধা হবে। কেউ বুঝতে পারল না যে কি এমন হয়েছে যার জন্য নাজমিন আর সামিয়াকে ডাকতে বলল রাহিন। 10 মিনিটের মাথায় রুমে এসে হাজির হলো ওরা তিনজনে। সামিয়ার হাতে খাবারের প্লেট। খাবারটা টেবিলের ওপর রাখলো সামিয়া। রাহিন ওয়াশরুম থেকে হাত ধুয়ে এসে খেতে বসলো। সামিয়া আর নাজমিন দাঁড়িয়ে রইল এক সাইডে। খাওয়া শেষ করে প্লেটটা জায়গা মতো রেখে ওয়াশরুমে গিয়ে হাত ধুয়ে আসলো রাহিন। বিছানার ওপর পা ঝুলিয়ে বসে সবটা খুলে বলল সবাইকে। সকলে কিং কর্তব্যবিমূঢ় হয়ে তাকিয়ে রইল রাহিনের দিকে। কারো মুখে রা নেই। নাজমিন সামিয়া অবাকের শেষ সীমানায়। শেহরাজ খান মেয়েদের ক্রাশ হলেও মেয়েরা ভয় পায় তার সামনে দাঁড়িয়ে কথা বলতে। সেইখানে ইফতিয়া এমন একটা কাজ করলো কোন সাহসে? সামিয়া নীরবতা ভেঙে বলল, মামার মান সম্মান রাখলো না, এমন একটা কাজ কিভাবে করতে পারলো ও? নাজমিন বলল, এর জন্যই আজ এত মেকআপ করেছে, জ্বরের দাগ লুকানোর জন্য। রাহিন বলল, হ্যাঁ, তো কিছুর মধ্যেও একটা খুশির খবর আছে। শেহরাজ কাল ওর সব ফিলিংসের কথা আমাকে জানিয়েছে। কথাটা শোনা মাত্রই সকলের মধ্যে খুশির জোয়ার বয়ে গেল। দরজার আড়াল থেকে সবটাই শুনল সুমু। শুধু রাহিনের শেষের কথাগুলো তার কান পর্যন্ত গেল না। তার আগেই ওই জায়গা ত্যাগ করেছে সে। সুমু সামিয়াকে খুঁজতে এসেছিল, নিজের প্রিয় কানের দুলজোড়া পাচ্ছিল না বলে। কাল সন্ধ্যায় খান সাহেবের থেকে এমন কথা শুনে কাঁদতে কাঁদতে রুমে এসেছিল সে। হাতের চুড়ি কানের দুল সব খুলে ছুঁড়ে মেরেছিল। তারপর আর খুঁজে দেখেনি। ভেবেছিল তার বোন তুলে রেখেছে কিনা। সেই ভেবেই ড্রয়িং রুমে গিয়েছিল মাইশাদের কাছে সামিয়াকে জিজ্ঞাসা করবে বলে। মাইশা জানায় সামিয়া আর নাজমিন রাহিন ভাইয়ার রুমে আছে, খাবার দিতে গেছে। কথাটা শোনা মাত্রই রাহিনের রুমের উদ্দেশ্যে চলে আসে সুমু।
কিন্তু এখানে এসে এমন কিছু শুনবে আশা করেনি সুমু। রুমের ভেতর থেকে আসা আর কোনো কথাই তার কানে গেল না। দৌড়াতে দৌড়াতে মায়েশার রুমে এসে দরজা বন্ধ করে দিল সুমু। টেবিল থেকে পানির গ্লাসটা নিয়ে ঢকঢক করে পানিটা খেয়ে নিল সে। রাহিনীর বলা কথাগুলো এখনো বাজছে তার কানে। পানির গ্লাস হাতে নেই, বিছানার ওপর পা ঝুলিয়ে বসলো সে। পানির গ্লাসের দিকে অপলক তাকিয়ে থেকে বাঁকা হাসলো সে। গ্লাসটা হাতে নিয়ে রুম ছাড়লো স্টোর রুমে যাবার উদ্দেশ্যে। স্টোর রুমে দরজা খুলে ভেতরে ঢুকলো সুমু। ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে কিছু একটা খুঁজতে লাগলো সে। কাঙ্ক্ষিত জিনিসটা পেয়ে ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠল তার। হাতুড়িটা হাতে নিয়ে কাঁচের গ্লাসটা ভেঙে গুঁড়ো গুঁড়ো করে ফেলল। গুঁড়োগুলোকে খুব সাবধানে স্টোর রুমে থাকা একটা ছোট্ট বোতলের মধ্যে ভরে নিল সে। হাতুড়িটাকে জায়গা মতো রেখে দিল। কাঁচের গুঁড়ো পড়ে থাকা জায়গাটা ভালো করে পরিষ্কার করে রাখলো। বোতলটা ওড়নার তলে লুকিয়ে স্টোর রুমে ছেড়ে বেরিয়ে আসলো সুমু। বেলা বাজে 1টা। শেহরাজ ঘুম থেকে উঠে একেবারে শাওয়ার নিয়েছে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে শার্টের বোতাম লাগাচ্ছিল। ওপরে 2টা বোতাম খোলা রেখে দিল। সাদা শার্ট আর কালো ট্রাউজারে মারাত্মক হ্যান্ডসাম লাগছে তাকে। রোজকারের মতন একে একে ফিঙ্গার রিং, ডান হাতে কালো ব্যাজ পরে নিল। বাঁ হাতে আজ পরেছে কালো ঘড়ি। চুলগুলো জেল আর স্প্রে দিয়ে সেট করে নিল। শেষে তার ফেভারিট দি ম্যান বডি স্প্রেটা ব্যবহার করলো। শার্টের হাতা ফোল্ড করতে করতে টেবিল থেকে ফোনটা হাতে নিয়ে চলে গেল ব্যালকনিতে। ইনস্টাগ্রামে ঢুকে কাঙ্ক্ষিত জায়গায় টেক্সট পাঠালো। সাথে সাথে টেক্সটটা সিন হলো। অনলাইনে ছিল তার প্রেয়সী। ঠোঁটে মৃদু হাসি রেখে চেয়ারে বসলো। 20 মিনিটের মাথায় রুমে দরজায় এসে দাঁড়ালো সুমু। ঠোঁটে তার এক চিলটে হাসি, হাতে খাবার আর চায়ের কাপ। নক করতেই ভেতর থেকে রুমে ঢোকার পারমিশন পেল। রুমের দরজা ঠেলে ভেতরে ঢুকলো। কাল রাতের রাগটা এখন আর নেই সুমুর। আছে শুধু একরাশ মুগ্ধতা আর এক আকাশ সমান ভালোবাসা। হাতের ট্রেটা নিয়ে গুটি গুটি পায়ে হেঁটে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো সুমু। কাঙ্ক্ষিত মানুষটার দিকে চোখ পড়তেই থমকে গেল হৃদয়। অশান্ত হলো মন। সেই প্রথম দিনের মতোই ফিলিংস। নিজেকে কোনো মতে সামলে খাবারটা টেবিলের ওপর রাখলো সুমু। শেহরাজের চোখ দুটো ফোনের স্ক্রিনে আটকে আছে। এখনো পর্যন্ত চোখ তুলে তাকায়নি সে। সুমু ছোট্ট একটা ঢোক গিলে বলল, আপনার ব্রেকফাস্ট আর চা। কথাটা শুনলো শেহরাজ, কিন্তু চোখ তুলে তাকালো না। হঠাৎ ইফতিয়ার চিৎকার ভেসে এলো দুজনের কানে। সুমু আর 1 সেকেন্ডেরও দাঁড়ালো না। হন্তদন্ত হয়ে ছুটল ড্রয়িং রুমের উদ্দেশ্যে। শেহরাজ ঠায় বসে রইল। হঠাৎ বেলকনি থেকে নজর গেল বাগানের দিকে। সুমু হন্তদন্ত হয়ে বাগানে ছুটছে। গাঁদা ফুলের গাছ থেকে কিছু পাতা ছেড়ে 2 হাতের তালুর সাহায্যে রস বের করে একটা বাটিতে ভরে নিল। অন্যার নিচ থেকে একটা কৌটা বের করলো সুমু। শেহরাজের ডাউট লাগলো ব্যাপারটা। মনোযোগ দিয়ে তাকিয়ে রইল বাগানে থাকা প্রেয়সীর দিকে। সুমু কৌটা থেকে কিছু একটা ঝাঁকিয়ে দিল বাটিতে থাকা পাতার রসের মধ্যে। তারপর আবারও কৌটোটাকে লুকিয়ে দৌড়ে চলে এলো বাড়ির ভেতরে। শেহরাজ আর বসে রইল না, উঠে রুম থেকে বেরিয়ে এলো। ড্রয়িং রুমে মানুষে ভর্তি। ইফতিয়ার কান্নার আওয়াজে সকলে হাজির হয়েছে। ইফতিয়ার ড্রয়িং রুমে সোফার ওপর বসে অনবরত কেঁদে যাচ্ছে। খুশি বেগম মেয়ের পাশে বসে হাউমাউ করে কাঁদছে। সুমু গাঁদা ফুলের রস দিয়ে 2 হাতের তালুর রক্ত পড়া বন্ধ করেছে। রস দেওয়ার সাথে সাথে ইফতিয়া গগন ফাটিয়ে চিৎকার দিয়ে উঠল। খুশি বেগম সুমুকে ঝাড়ি মেরে বললেন, এই তুই এটা কি দিচ্ছিস? সরা এটা, আমার মেয়ে কত কষ্ট হচ্ছে দেখছিস না? মিনা বেগম বললেন, খুশি আপা, ওটা গাঁদা ফুলের রস, ওটা দিলে একটু জ্বলবে কিন্তু রক্ত পড়া বন্ধ হবে। সুমু 2 হাতে খুব ভালো করে রসটা লাগিয়ে দিল। আনোয়ার সাহেব এসে বললেন, ডাক্তার আর কিছুক্ষণের মধ্যে এসে পড়বে। ডাক্তার এলো 30 মিনিটের মাথায়। এসে ইফতিয়ার হাত ভালো করে চেক আপ করলো। হাতের ভেতরে কাচের গুঁড়ি ঢুকে আছে। 2টো হাতের তালুই ক্ষতবিক্ষত হয়ে গেছে। ডাক্তার খুব ভালো করে হাত চেক করে কাচের টুকরো বের করলো। হাতে মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দিয়ে চলে গেল। আনোয়ার সাহেব বললেন, শ্যাম্পুর ভিতর কাচের টুকরো কিভাবে আসলো? ব্যাপারটা খুব অস্বাভাবিক। উপস্থিত সকলে খুব আশ্চর্য হয়ে আছে। এটা কিভাবে সম্ভব হলো? খুশি বেগম বললেন, ওই শ্যাম্পু আমার ইফতিয়ার আগেও ব্যবহার করেছে। আমি আপনাকে বলছি ভাইজান, কেউ ইচ্ছা করে আমার মেয়ের ক্ষতি করার জন্য এমনটা করেছে। আনোয়ার সাহেব বোনের কথায় বিরক্ত হলেন। বিরক্তির সুরে বললেন, আহ খুশি, এইসব কি ধরনের কথা? এইখানে সকলে তোমার মেয়ের আপন।
কেউ কেন ইফতিয়ার কোনো ক্ষতি করতে যাবে? কিন্তু ভাইজান, আহ, থামো তুমি। যা হবার হয়ে গেছে। এই ব্যাপারটা বাদ দাও। ইফতিয়াকে রুমে নিয়ে আসো। ও একটু রেস্ট নিক। আর সকলে যার যার কাজে যাও। বিয়ে বাড়ি আনন্দ করো সকলে। করিডোরে 2 হাত পকেটে ভরে দাঁড়িয়ে আছে শেহরাজ। ড্রয়িং রুমে এতক্ষণে ঘটে যাওয়া পুরো কাহিনী দেখল শেহরাজ। সাথে নজর এলো তার প্রেয়সীর ঠোঁটের তৃপ্তির হাসি। দেখে বোঝা যাচ্ছে সে কতটা খুশি। চোখে মুখে খুশির ঝলক ফুটে উঠেছে তার। ব্যাপারটা সবার নজর এড়িয়ে গেলেও এড়িয়ে যায়নি শেহরাজের চোখ থেকে। এই কাজের মাস্টার মাইন্ড কে শেহরাজের আর বুঝতে বাকি নেই। আর কাজটা কেন করেছে সেটাও বুঝে গেল মুহূর্তের মধ্যে। পাতার রসের কাহিনীটাও বুঝে গেল শেহরাজ। শেহরাজ আর দাঁড়িয়ে থাকলো না। রুমের মধ্যে ঢুকে দরজা লাগাতে যাবে তখনই হুড়মুড়িয়ে ঘরে ঢুকতে পড়ল সবগুলো ফ্রেন্ড। শেহরাজ দরজা থেকে সরে গিয়ে ডিভানের ওপর গিয়ে বসলো। সবগুলো ফ্রেন্ড রুমে ঢুকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে শেহরাজের দিকে। সকলকে তাকিয়ে থাকতে দেখেও শেহরাজের মধ্যে কোনো হেলদোল হলো না। সে নিশ্চিন্তে বসে ফোনে কল করেছে। রাহিন শেহরাজের দিকে ভ্রুকুচকে তাকিয়ে বলল, ইফতিয়ার সাথে এমনটা তুই করেছিস শেহরাজ? শেহরাজ ফোনের দিকে চোখ রেখেই বলল, হয়তো। আয়ুব বলল, কিন্তু কখন তুই এটা করলি? তুই তো ঘুম থেকে উঠেছিস একটু আগে। আর তাছাড়া তুই তো এমন টাইপের ছেলে না যে অনুমতি ছাড়া কার রুমে যাবি, তাও কি না মেয়েদের রুমে। শেহরাজ ভাবলেশীনভাবে উত্তর দিল, তাহলে হয়তো আমি না। শেহরাজের এমন ঘাড়তারামি উত্তর কারো ভালো লাগলো না। রাহিন বলল, তুই কাল আমাকে জিজ্ঞেস করেছিলি যে ইফতিয়ার হাত দুটো না থাকলে আমি খুব কষ্ট পাবো কি না। তাহলে এখন তুই বল, আজকে কে এই কাজ কে করেছে? প্লিজ লুকাস না ভাই, বল কে করেছে? কাজটা যে করেছে সে একদম ঠিক কাজ করেছে। শেহরাজ বলল, এই কাজ যে করেছে সে এই কাজটা না করলে অবশ্যই ওই অসভ্য মেয়েটার হাত দুটো রাখতাম না আমি। আয়ুব বলল, তাহলে তুই জানিস শেহরাজ এই কাজ কে করেছে? আয়ুব, আমি আমার জীবনের সঠিক মানুষটাকেই সিলেক্ট করেছি। সকলে হতভম্ব হয়ে তাকিয়ে রইল শেহরাজের দিকে। কারো আর বুঝতে বাকি রইল না এই কথার মানে। নিহাল বলল, বা যেমন দেবা তার তেমন দেবেই। সকলে হেসে ফেলল নিহালের কথায়। আয়ুব বলল, ভাই তোরা দুজন এক হবি, মানে একজন সিংহ তো আরেকজন সিংহানি, জমে যাবে মামা। শেহরাজ মাথা তুলে তাকিয়ে বলল, একজন শেরের সাথে একজন শেরনিকেই মানায়। সাহিব বলল, কিন্তু তুই বুঝলি কি করে এই কাজটা সুমু করেছে? রিসান বলল, শালা, ও ওমানের নাম্বার 1 বিজনেসম্যান। তুই হয়তো ভুলে গেছিস, ও আর কেউ না, শেহরাজ খান, জহুরির শোকর। ওর জন্য এই সামান্য জিনিসটা বোঝা কোনো ব্যাপার না। রাহিন বলল, সেসব তো বুঝলাম, কিন্তু সুমু কি করে জানতে পারলো কাল রাতের ঘটনা? শেহরাজ ভ্রুকুচকে তাকিয়ে বলল, জানতে পারলো কিভাবে? মানে তোরা বলিসনি ওকে? আয়ুব বলল, না, শুধু সামিয়া আর নাজমিন জানে। অমিত বলল, কিভাবে জেনেছে সেটা বড় কথা না, কাজটা সুমু দারুণ করেছে। আই পিরিয়ড হার। এভাবে চলল তাদের আড্ডা। একে অপরের পিছে লাগা। সন্ধ্যা রাত পুরো শিকদার বাড়ি অসাধারণ সুন্দর করে লাইটিং করা হয়েছে। চারপাশে মরিচবাতির আলোয় আলোকিত। পার্লারের মেয়েরা এসে বাড়ির মেয়েদের সাজিয়ে দিয়ে গেছে। সুমু কিছুতে শাড়ি পরতে চাইছিল না। মাইশা অনেক রিকোয়েস্ট করে ওকে শাড়ি পরিয়েছে, কিন্তু পার্লারের মেয়েদের দিয়ে সাজেনি সুমু। ঠোঁটে একদম হালকা গোলাপি লিপস্টিক আর কিছু সিম্পল অর্নামেন্টস পরেছে। কোমর পর্যন্ত চুলগুলো মাথার বাঁ সাইডে সিথি করে ছেড়ে রেখেছে। এতেই অপূর্ব লাগছে তাকে। গায়ে হলুদের জন্য আর্টিফিশিয়াল অর্নামেন্টস কেনা হয়েছে সবার জন্য। সুমু সেগুলো পরেনি। বাড়ির সকল মেয়েদের সাজ এক, শুধু সুমুর আর মাইশার ভিন্ন। মাইশা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ঘুরে ঘুরে দেখছে। কথায় বলে, মেয়েদের বিয়ের ছোঁয়া লাগলে সৌন্দর্য বৃদ্ধি পায়। মাইশাকে দেখেই বোঝা যাচ্ছে কথাটাই কোনো ভুল নেই। অপরূপ সৌন্দর্য লাগছে তাকে। ফর্সা শরীরের ওপর হলুদ শাড়ির সাথে অর্নামেন্টসগুলো ফুটে উঠেছে। বাড়ির সকল ছেলেরা একই রকমের কালো পাঞ্জাবি পরেছে, আর মহিলারা সকলে হলুদ কালারের শাড়ি পরেছে। শেহরাজ এখনও রেডি হয়নি।
বসে বসে ফোনে স্ক্রল করছে। এমন কাণ্ড দেখে আইবরা সকলে হতভম্ব। সারবাজ বলল, তুই এখনো রেডি হসনি কেন? শেহরাজ সারবাজের দিকে তাকিয়ে বলল, আমি কি মেয়ে মানুষ যে সন্ধ্যা থেকে রেডি হতে শুরু করব? অনুষ্ঠান এখনো শুরু হয়নি। অনুষ্ঠান শুরু হবার আগে আমি রেডি হয়ে যাব। আইব বলল, কিরে তুই পাঞ্জাবি পরবি না? শেহরাজ কোনো উত্তর দিল না, ফোনে স্ক্রল করতে লাগলো। সারবাজ বলল, কেন পরবে না? অবশ্যই পরবে। এই শেহরাজ সকলে ম্যাচিং ম্যাচিং পাঞ্জাবি আস, অনেক ভিডিও ক্লিপ নেব। রিহান বলল, জানা ভাই, রেডি হয়ে আয়। শেহরাজ বলল, চাটা খেয়ে তারপর রেডি হব। আইব বলল, চা? এখন তুই চা পাবি কোথায়? আসছে। তখনই দরজায় নক পড়ল। পারমিশন পেয়ে ভেতরে ঢুকলো সুমু। সকলে হতভম্ব হয়ে তাকিয়ে রইল। শেহরাজের হৃদয় থমকে গেল। এমন কিছু প্রত্যাশা করেনি সে। এই মেয়ে সত্যি তাকে খুন করার প্ল্যান করেছে। শাড়িতে একদম বউ বউ লাগছে সুমুকে। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে শেহরাজ। চোখের পলক পড়ছেই না। আয়ুব শেহরাজের তাকিয়ে থাকা দেখে গলা খেকিয়ে উঠল। এতে ধ্যান ভাঙল শেহরাজের। চোখ নামিয়ে নিল সে। বলল, চায়ের কাপটা টেবিলের ওপর রেখে রুম থেকে যাও। সুমু চায়ের কাপটা টেবিলের ওপর রেখে চলে গেল। আয়ুব বলল, ইস, আজ এমন কেউ নেই বলে আমাকে পার্সোনালি চা দিতে আসে না। আয়ুবের কথা শুনে সকলে একসাথে হেসে উঠল। শেহরাজ বিরক্তির চোখে তাকালো আয়ুবের দিকে। রিহানের উদ্দেশ্যে বলল, এই রিহান, নাজমিনকে বলিস তো আয়ুবকে প্রতিদিন নিজের হাতে পার্সোনালি চা দিয়ে যেতে। শেহরাজের কথায় সকলে আয়ুবের দিকে তাকালো। আয়ুব আমতা আমতা করে বলল, ও, ওই ঝগড়াটে মেয়েটা কেন পার্সোনালি চা দিতে আসবে? আর ও দিলেই বা আমি খাবো কেন? শেহরাজ বলল। তার উত্তর তোর কথার ধরনেই বোঝা যাচ্ছে। আয়ুবের চুরি করে ধরা পড়ার মতন অবস্থা। বলল, তোর কি সব দিকেই নজর থাকে এসকে? কোনো কিছুই তোর থেকে লুকানো যায় না? শেহরাজ হেসে ফেল। চাটা শেষ করে পাঞ্জাবি নিয়ে চলে গেল চেঞ্জ করতে। ঘড়ির কাঁটায় রাত 9টা বাজে। সকলে গার্ডেনে অনুষ্ঠানে মেতে আছে। বড়রা সকলে এক এক করে মাইশাকে হলুদ লাগিয়ে দিচ্ছে আর মিষ্টি মুখ করাচ্ছে। সকলে যার যার মতন মাইশাকে গিফট দিচ্ছে। আনোয়ার সাহেব আর মিনা বেগম মেয়েকে হলুদ দিতে গিয়েও কেঁদে ফেলেছে। মা বাবার কান্না দেখে মাইশাও নিজেকে সামলাতে পারেনি। সকলে বুঝিয়ে তাদেরকে শান্ত করেছে। সকলের গায়ে হলুদ দেওয়া শেষ। শুধু সুমুই এখনও দেয়নি। সামিয়া গিয়ে সুমুকে ডেকে নিয়ে আসলো। স্টেজের ওপর উঠতেই মাইশা বলল, এতক্ষণ কোথায় ছিলি চুমু? আপু, আমি শাড়ি পরে হাঁটতে পারছি না, দেখো না কেমন খুলে খুলে যাচ্ছে। মাইশা আলতো হাসলেন সুমুর কথায়। বলল, এখন থেকে অভ্যাস করে রাখ, তাহলে আর তোর নিজের বিয়ের সময় কোনো সমস্যা হবে না। সুমু হালকা লজ্জা পেল মাইশার কথায়। মাইশা সুমুর লজ্জা পাওয়া মুখটা দেখে বলল, ওরে আমার লজ্জাবতী রে, থাক, তোকে আর লজ্জা পেতে হবে না। শুধু কি লজ্জাই পাবি নাকি আমাকে হলুদে ছোঁয়াবি? সুমু হলুদের বাটি থেকে হলুদ নিয়ে মাইশাকে ছোঁয়ালো। কাঁটা চামচে একটা মিষ্টি গেঁথে মাইশাকে খাওয়ালো। মাইশা পুরোটা খেতে পারবে না বলল। এই নিয়ে সুমু আর মাইশার খুনসুটি চলতে লাগলো। দূর থেকে একজোড়া চোখ সবটা দেখতে লাগলো। হঠাৎ তার চোখে পড়ল সুমুর পেটের খানিকটা অংশ দেখা যাচ্ছে। শেহরাজ মনে মনে বকতে লাগলো সুমুকে। বলল, যেইটা ম্যানেজ করতে পারবে না সেইটা ইউজ করার কি দরকার এই মেয়েটার? পেটের এতটা অংশ দেখা যাচ্ছে, সেদিকে মেয়েটার কোনো হুঁশ নেই। দিব্যি তখন থেকে হেসেই চলেছে। এই শরীরের প্রতিটা অংশ আমার, সৃষ্টিকর্তার আমার নামে বানানো ওই দেহটা ওকে নিজের কাছে যত্ন সহকারে দেখে শুনে রাখার জন্য দিয়েছে, যাতে ভবিষ্যতে আমার আমানত সহি সালামতে আমার হাতে তুলে দিতে পারে। আর ও কিনা সেই দেহের প্রতি এতটা কেয়ারলেস। শেহরাজ খান নিজের জিনিসের প্রতি অবহেলা, অযত্ন একদম সহ্য করে না। ওর কোনো অধিকার নেই আমার জিনিসের প্রতি এতটা অযত্নশীল হবার। কথাগুলো মনে মনে বলে পকেট থেকে ফোনটা বের করে আয়ুবকে টেক্সট করলো। 2 মিনিটের মধ্যে আয়ুব এসে হাজির হলো শেহরাজের সামনে। শেহরাজ বলল,
নাজমিন কই? আয়ুব রাগ দেখানোর ভঙ্গিমাতে বলল। ওই ঝগড়াটে মেয়ে কোথায় আমি কিভাবে জানবো? শেহরাজ বিরক্তির সুরে বলল। তোকে ওর পিছনে ঘুরতে দেখেছি, এখন বল কোথায় ও? আয়ুব মনে মনে বলল। পিছনে ঘুরতেও দেখে ফেলেছে। এই শেহরাজের কয়টা চোখ? সামনের চোখ দুটো তো অলওয়েজ সমুতে আটকে থাকে। দেখো তো ওর পিছনে কোনো হিডেন চোখ আছে কি না। যেই ভাবা সেই কাজ। আয়ুব শেহরাজের পেছনে গিয়ে ভালো করে চেক করলো, কিন্তু চোখ কেন চোখে চও পেল না। আয়ুবের কাজে শেহরাজ মহাবিরক্ত। চোখ বন্ধ করে রাগ কন্ট্রোল করার বৃথা চেষ্টা করলো। বিরক্তি সুরে আয়ুবকে বলল। কি সমস্যা আইয়ুব? আয়ুব আনমনে উত্তর দিল। পেলাম না। শেহরাজ এক ভ্রু উঁচু করে বলল। কি পেলি না? এইবারও আয়ুব আনমনে উত্তর দিল। চোখ। শেহরাজ গর্জে উঠল। একটা রাম ধমক দিল আয়ুবকে। আয়ুবের হুঁশ ফিরল। আমতা করে বলল। কি হয়েছে শালা? থুরি ভাই, কি হয়েছে ভাই? শেহরাজের অগ্নিদৃষ্টি নিয়ে তাকানো দেখে আয়ুব বলল। সত্যি জানি না। শেহরাজ পাঞ্জাবির হাতা ফোল্ড করছিল। শেহরাজকে পাঞ্জাবির হাতা ফোল্ড করতে দেখে আয়ুব বড় করে ঢোক গিল। দাঁত বের করে হেসে বলল। এসকে পুরো কথাটা শেষ করতে দিবি তো? তার আগেই পাঞ্জাবির হাতা ফোল্ড করছিস কেন? আমি বলতে চাইছিলাম যে দেখিনি, কিন্তু তোর জন্য 7 সমুদ্র 13 নদী পার করে হলেও আমি ওই মেয়েকে খুঁজে নিয়ে আসবো। কথাটা শেষ করেই আয়ুব ছুটল নাজমিনকে খুঁজতে। পেয়েও গেল। আয়ুব আগে থেকেই জানতো নাজমিন কোথায়। আয়ুব বন্ধুদের সাথে দাঁড়িয়ে দূর থেকে এই শ্যামকন্যাকে দেখছিল এতক্ষণ, যে আজ শাড়ি পরেছে, মুখে প্রসাধনীর ছোঁয়া, চোখে কাজল, পাতলা চিকন ঠোঁটে গাঢ় রেড লিপস্টিক, পিঠ সমান চুলগুলো ছেড়ে রাখা, গলায় মাথায় কানে হাতে গায়ে হলুদের গয়না পরা। একদম নতুন রূপ আজ মেয়েটার। আয়ুব নাজমিনের পেছনে গিয়ে দাঁড়ালো। ঠোঁটে তার লেগে আছে দুষ্টু হাসি। আয়ুবের কাণ্ডে নাজমিন কিছুটা অস্বস্তিতে পড়ল। নাজমিন দেখলো ওর সামনে দাঁড়িয়ে থাকা মেয়েগুলো হাসছে। নাজমিন তাদের এক্সকিউজ মি বলে সরে আসলো। আয়ুব এখনও নাজমিনের পিছু পিছু ঘুরছে। নাজমিন বিরক্তির সুরে বলল। কি হচ্ছেটা কি? আমার পিছু নিয়েছেন কেন? এসকে তোমাকে ডাকছে। কি? এসকে মানে শেহরাজ খান? চল। অসম্ভব। উনি আমাকে কেন ডাকতে যাবে? চলো আমার সাথে, গেলেই দেখতে পাবে। নাজমিন গেল আয়ুবের সাথে। শেহরাজ চেয়ারের নির্বাক ভঙ্গিতে বসে আছে। দৃষ্টি তার প্রখর। কাউকে খুব মন দিয়ে দেখছে। শেহরাজের আশেপাশে মেয়েরা ঘুরঘুর করছে একটু চান্স নেওয়ার জন্য, কিন্তু এগুলো সাহস পাচ্ছে না। নাজমিন গিয়ে দাঁড়ালো শেহরাজের সামনে। মুখ ফুটে বলল। আমাকে ডেকেছিলেন ভাইয়া? শেহরাজ নাজমিনের দিকে না তাকিয়ে উত্তর দিল। ডেকেছিলাম। আয়ুবের উদ্দেশ্যে বলল। আয়ুব তুই এখন যা। হুকুম পেয়ে আয়ুব চলে গেল। নাজমিন কিছুটা অস্বস্তি বোধ করছে, সাথে প্রচুর ভয় পাচ্ছে। শেহরাজ নাজমিনের সব ভয়কে কাটিয়ে বলল। ওই যে স্টেজের উপর তোমার কাজিন সুমুকে দেখছো, ওকে গিয়ে বলো হয়তো শাড়িটা চেঞ্জ করে আসতে, নয়তো শাড়িটাকে ঠিকভাবে ম্যানেজ করতে। নাজমিন শেহরাজের কথায় সুমুর দিকে তাকালো। দেখলো শাড়ির ফাঁক দিয়ে সুমুর ফর্সা পেট দৃশ্যমান। ব্যাপারটা বুঝতে পেরে সম্মতি জানিয়ে সুমুর কাছে যাবার জন্য পা বাড়িয়েছিল নাজমিন। শেহরাজ পিছু থেকে ডাকলো ওকে। নাজমিন লিসেন। নাজমিন শেহরাজের দিকে তাকালো। দেখলো শেহরাজের দৃষ্টি এখনো সুমুতেই আটকে আছে। নাজমিন মনে মনে বলল। এখনো পর্যন্ত আমার দিকে একটিবার তাকায়নি। প্রতিটা মেয়ের জীবনেই তো এমন লয়াল পুরুষই প্রয়োজন। কথাটা মনে মনে বলে মুখে বলল। জি ভাইয়া। তুমি সুমুকে বলো না যে ব্যাপার আমি তোমাকে বলেছি, তাহলে ও হেজিটেট ফিল করবে। আর এই কাজটা শেষ করে তুমি আর সামিয়া আমার সাথে এসে দেখা করো। নাজমিন মাথা দুলিয়ে সম্মতি জানালো। সাথে দ্বিতীয় দফায় মুগ্ধ হলো শেহরাজের প্রতি। একটা ছেলে ঠিক কতটা সচ্চরিত্রের হলে একটা মেয়ের দিকে না তাকিয়ে কথা বলে, আবার একটা মেয়েকে লজ্জার হাত থেকে বাঁচাচ্ছে, কিন্তু তার সামনে নিজের নাম জাহির করবে না, কারণ সত্যিটা জানতে পারলে মেয়েটা অস্বস্তিতে পড়তে পারে।
সে যাতে অস্বস্তিতে না পড়ে তার জন্য নিজের নাম বলতে না করেছে। কথাগুলো মনে মনে বলে পা বাড়িয়ে চলে গেল স্টেজের উদ্দেশ্যে। মুহূর্তের মাঝে সুমুর কাছে এসে পৌঁছালো। সুমু পাশে বসে বলল, সুমু আপু, তোমার পেট দেখা যাচ্ছে, শাড়িটা ঠিক করে নাও। নাজমিনের কথায় সুমু অস্বস্তিতে পড়ল, মুখটা কালো করে বলল, ঠিক এর জন্যই আমি শাড়ি পরতে চাচ্ছিলাম না, তুই আমাকে একটু হেল্প কর না। নাজমিন সম্মতি জানিয়ে সুমুকে সাহায্য করলো। নাজমিন সুমুকে আড়াল করে বাড়ির ভেতরে নিয়ে গেল। সুমু রুমে এসে নাজমিনকে বলল, ভাগ্যিস ব্যাপারটা তোর নজরে পড়েছিল, নয়তো আমি তো খেয়ালই করতাম না। আর কোনো ছেলে দেখলে কি একটা লজ্জায় পড়তাম আমি। না, এই শাড়ি আমি আর কোনো দিনও পরবো না। নাজমিন হেসে রুম ত্যাগ করলো। আলমারি থেকে একটা স্টোনের কাজ করা গর্জিয়াস সাদা রঙের চুড়িদার বের করলো সুমু। ড্রেসটা নিয়ে চলে গেল চেঞ্জ করতে। 10 মিনিটে চেঞ্জ করে বের হলো সুমু। আয়নার সামনে গিয়ে নিজেকে একটু পরিপাটি করে নিল। ফোনটা হাতে নিয়ে রুম ছাড়লো গার্ডেনের উদ্দেশ্যে। গার্ডেনে এসে দেখলো শেহরাজকে মেয়েরা ঘিরে ধরেছে। শেহরাজ প্রতিটা মেয়ের সাথে ডিস্টেন্স মেনটেন করে তাদের ফটোগ্রাফ নিতে দিচ্ছে। কাউকে তার নিজের বরের সাথে টাচ লাগার কোনো সুযোগ দিচ্ছে না। সুমুর ব্যাপারটা সহ্য হলো না। সে শেহরাজের দিকে এক দৃষ্টি নিয়ে তাকিয়ে হাঁটছে। হঠাৎ সামনে কারোর উপস্থিতি টের পেয়ে পা থামিয়ে ফেলল সুমু। শেহরাজের দিক থেকে দৃষ্টি সরিয়ে সামনে তাকালো। দেখলো একজন ভদ্রমহিলা তার দিকে তাকিয়ে আছে। ঠোঁটে তার হাসি লেগে আছে। ভদ্রতার সূচক সুমুও আলতো হাসলো। মহিলাটি বলল, তুমি হাসিয়া আপার মেয়ে না? সুমু ছোট্ট করে জবাব দিল, জি আন্টি। মহিলাটি মুখে হাসির রেখা আরো বেশি প্রশস্ত করে বললেন, সেই কোন ছোটবেলায় তোমাকে দেখেছি। কত বড় হয়ে গেছো তুমি, দেখতেও ভারী মিষ্টি। তা তোমার না একটা ছোট বোন আছে? জি আন্টি, আছে। সেও নিশ্চয়ই খুব বড় হয়ে গেছে। তা তোমার নাম কি? শেখ সুমাইয়া জাহান। বাহ, খুব মিষ্টি নাম। তা পড়াশোনা করো তো মা? জি আন্টি, আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। খুব ভালো, এইটুকু বয়সে পড়াশোনাতে খুব এগিয়ে গেছো। জি আন্টি। তা আমার শাড়িতে তো তোমাকে খুব সুন্দর লাগছিল, চেঞ্জ করে ফেললে কেন? আমি তো এখানে এসে তোমাকে দেখার পর থেকে চোখ সরাতে পারিনি। তা আমার বিয়ে হয়ে গেছে তোমার? এমন প্রশ্নে খুব বিরক্ত বোধ করলো সুমু। জোর করে মুখে হাসির রেখা টেনে বলল, আসলে আন্টি আমার একটু কাজ আছে, আমি আসছি, আপনি কিন্তু না খেয়ে যাবেন না। কথাটা বলে স্থান ত্যাগ করলো সুমু। তখনই ওই মহিলার সামনে এসে দাঁড়ালো খুশি বেগম। বললেন, কেমন আছিস হাস না? জি ভালো। তোকে অনেকদিন পর দেখলাম। তা আমার বোনের মেয়েকে খুব পছন্দ হয়েছে তোর, তাই না? হাসনা বেগম মুচকি এসে বললেন, আরে খুশি, আর বলিস না, আমার ছেলেটাকে বিয়ে দেব, তাই মেয়ে খুঁজছি। কিন্তু হাতের কাছে কোনো ভালো মেয়েই পাচ্ছি না। আর তুই আমার ছোটবেলার বান্ধবী, তোর কাছে কিছু লুকাবো না। আমার ছেলে একটা মেয়েকে পছন্দ করে। মেয়েটাকে আমার একদম ভালো লাগেনি। আমার ওই একটাই মাত্র ছেলে। ছেলেকে বলেছি আমার পছন্দ করা মেয়ের সাথেই বিয়ে দিব। হাসি আপার এই মেয়েটা খুব মিষ্টি আর ব্যবহারও খুব সুন্দর। আমার ওকে খুব পছন্দ হয়েছে। খুশি বেগম হেসে বললেন, পছন্দ হয়েছে? ছেলের বউ করবি? সমস্যা কি? হাসনা বেগম খুশিতে গদগদ হয়ে বললেন, সত্যি খুশি? তুই সত্যি বলছিস? খুশি বেগম উচ্চস্বরে হেসে বললেন, হ্যাঁ সত্যি। হাসনা বেগম একটু ভাবুক হয়ে বললেন, কিন্তু তোর বড় বোন কি রাজি হবে মেয়ে দিতে? খুশি বেগম হাসনা বেগমের কাঁধে হাত রেখে বললেন, আরে আমি আছি না, তুই কোনো চিন্তা করিস না। কিন্তু তোর ছেলে, সে কি রাজি হবে? তুই ভাবিস না খুশি, আমার ছেলেকে রাজি করানোর দায়িত্ব আমার। খুশি বেগম বললেন, ঠিক আছে, চল এখন অনুষ্ঠান দেখি। দুই বান্ধবী চলে গেলেন স্টেজের দিকে। দূর থেকে সবটা দেখলো একজোড়া চোখ, ঠোঁটে তার বাঁকা হাসি। মাইশা শ্বশুরবাড়ি থেকে লোক এসেছে হলুদের তত্ত্ব নিয়ে। মাইশা ভিডিও কলে কথা বলছে তার হবু জামাইয়ের সাথে। ড্যান্সের জন্য লোক ভাড়া করে আনা হয়েছে। তারা একের পর এক পারফরমেন্স করে যাচ্ছে। আনোয়ার সাহেব, রিসাত সাহেব, ইফতিয়াক সাহেব
শামীম সাহেব হলুদের নিমন্ত্রিত সকলের দেখাশোনা করছেন। কারো কোনো অসুবিধা হচ্ছে কিনা, আসতে কোনো অসুবিধা হচ্ছে কিনা জিজ্ঞাসা করছেন। মিনা বেগম, হাসি বেগম চা, নাস্তা, শরবত, স্ন্যাক্স, পকোড়া তৈরি করছেন। কেটারিংয়ের লোকেরা সকলকে ঘুরে ঘুরে নাস্তা দিচ্ছেন। খুশি বেগম নিজের মেয়ে আর বান্ধবীর সাথে খোঁজ গল্প করছেন। ইফতিয়ার আর খুশি বেগমের মনের ভেতর রাগ জমে আছে। আনোয়ার সাহেবের তখনের বলা কথাগুলো পছন্দ হয়নি খুশি বেগমের। তার মেয়ের হাতের এমন অবস্থা, আর তার ভাই ব্যাপারটাকে তুচ্ছ করে দেখেছে, কিন্তু তিনি এর প্রতিশোধ নিয়েই ছাড়বে। কাল রাতের পর থেকেই খুশি বেগম শেহরাজ আর সুমুর দিকে খুব ভালো করে নজর রেখেছে। রাইসা, তিশা, মাহি আর রাইসার সব ফ্রেন্ডরা ডান্সের প্রিপারেশন নিচ্ছে। ভাড়াঘর ডান্সের পার্টির পর তাদের পারফরমেন্স। রাইফ চেয়ারে বসে বসে হাতে পকোড়ার প্লেট নিয়ে খাচ্ছে আর ডান্স দেখছে। শেহরাজও তার ফ্রেন্ডরা একসাথে বসে আছে। শেহরাজ ফোনে কল করেছে আর রাহিনরা বসে আড্ডা দিচ্ছে। সুমু, নাজমিন আর সামিয়াকে খুঁজছে, কিন্তু কোথাও পাচ্ছে না। সুমু স্টেজের উপর উঠে মাইশাকে বলল, আপু, নাজমিন আর সামিয়াকে দেখেছো? দেখো না, কোথাও পাচ্ছি না। ডান্স পার্টির দিকে তাকিয়ে বলল, এই ডান্সের পার্টির পর তো ওদের পারফরমেন্স। রাইসা আর তিশা খুঁজছে ওদের দুজনকে। মাইশা ফোনটা নিচে নামিয়ে বলল, ওদের দুজনকে আমি শেহরাজ ভাইয়ের কাছে কথা বলতে দেখেছিলাম, তারপর আর দেখিনি। মাইশার কথায় সুমু ভ্রু কুঁচকে আসলো। মনে মনে বলল, খান সাহেবের সাথে ওদের কি কথা থাকতে পারে? মুখে বলল, ঠিক আছে আপু, তুমি ভাইয়ার সাথে কথা বলো, আমি আসছি। কথাটা বলে স্থান ত্যাগ করলো সুমু। এগিয়ে গেল শেহরাজের দিকে। মুহূর্তে শেহরাজের সামনে এসে দাঁড়ালো। শেহরাজ মাথা তুলে তাকালো। আইবরা সকলে ঠোঁট টিপে হাসছে। সুমুর দৃষ্টি মাটির দিকে, চোখ তুলে তাকানো সাহস পেল না। নিজেকে সামলে বলল, আপনি নাজমিন আর সামিয়া কোথায় আছে জানেন? শেহরাজ মাথা নামিয়ে ফোনে কল করতে করতে বলল, ওদের খবর আমি কিভাবে জানবো? সুমু আমতা আমতা করে বলল, মাইশা আপু বলল যে ওদের দুজনকে আপনার সাথে কথা বলতে বলে দেখেছে। হ্যাঁ, আমার কিছু লাগবে কিনা জিজ্ঞাসা করতে এসেছিল, তারপর চলে গেছে। সুমু আর দাঁড়ালো না, বাড়ির ভেতরে চলে গেল। শেহরাজ তার মাসুকার যাওয়ার পানে তাকিয়ে আছে। আয়ুব একটু জোরে হেসে ফেললে আয়ুবের হাসি থেকে শেহরাজের বাকি সব ফ্রেন্ডরাও হেসে ফেলল। শেহরাজ তাকালো আয়ুবের পানে। আয়ুব হাসতে হাসতে বলল, সরি এসকে, হাসি আটকে রাখতে কষ্ট হচ্ছিল, তাই দাঁত ভেদ করে ভেতর থেকে হাসি বেরিয়ে গেছে। আয়ুবের কথা শুনে সকলে আরও উচ্চস্বরে হেসে উঠল। সুমু বাড়ির ভেতরে এসে ড্রয়িং রুমের কোথাও পেল না ওদের দুজনকে। সিঁড়ি দিয়ে ওপরে উঠল। হঠাৎ কানে ভেসে এলো কারো কান্নার আওয়াজ। মুহূর্তেই মাইশার রুমের সামনে এসে পৌঁছালো সুমু। রুমের দরজা ঠেলে রুম ভেতরে ঢুকলো। দেখলো সামিয়া অনবরত কাঁদছে আর নাজবিন বসে ওকে সান্ত্বনা দিচ্ছে। সুমুকে দেখে চোখের পানি তাড়াতাড়ি করে মুছল সামিয়া। সুমু সামিয়ার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে আছে। সুমু মুখ ফুটে বলল, তোরা দুজন কি নিজে থেকে আমাকে বলবি কি হয়েছে, নাকি আমি খুঁজে নিব? সামিয়া দৌড়ে এসে নিজের বোনকে জড়িয়ে ধরল। কাঁদতে কাঁদতে বলল, আমার মাথার গাছড়াটা পড়ে গেছিল বলে আমি আর নাজমিন বাড়ির ভিতরে আসছিলাম গাছড়াটা খুঁজতে। তখন মাইশা আপুর শ্বশুর বাড়ি থেকে আসা একটা ছেলে আমাদের দুজনকে অনেক বাজে কথা বলেছে। আমাদের দুজনের ফিগার নিয়ে কথা বলেছে। আমাদের দুজনকে মাল বলে সম্বোধন করেছে। ওই ছেলের সাথে যে ছেলেগুলো ছিল তারা ওই ছেলেটার কথা শুনে জোরে জোরে হাসছিল। কথাটা বলে কান্নায় ভেঙে পড়ল সামিয়া। নাজমিনের চোখ থেকেও 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। রাগে সুমুর শরীর কাঁপছে। মুখ ফুটে বলল, ওরা এখন কোথায় আছে? নাজমিন বলল, গেটের বাইরে দাঁড়িয়ে সিগারেট টানছে। সুমু উত্তর পেয়ে বোনের হাত ধরে নাজমিনের কাছে গিয়ে নাজমিনের হাত ধরে টেনে তুলল। 2 হাতে 2 বোনকে ধরে নিয়ে গেটের বাইরে আসলো। দেখলো 5 জন ছেলে দাঁড়িয়ে সিগারেট টানছে। 2 বোনকে নিয়ে ছেলেগুলোর সামনে গিয়ে দাঁড়ালো। সামিয়ার উদ্দেশ্যে বলল, সামিয়া আঙুল তাক করে দেখালো। নাজমিন পরিস্থিতি উল্টো দিকে যাচ্ছে দেখে দৌড়ে চলে গেল রাহিনদের খবর দিতে। সুমু অগ্নিযোগে তাকিয়ে আছে ছেলেগুলোর দিকে। হঠাৎ একটা ছেলে বলে উঠল, রিফাত, দেখ মামা,
তোকে মারার জন্য লেডি গুন্ডা নিয়ে এসেছে। ছেলেটার কথাটা শেষ হতে সকলে উচ্চস্বরে বিশ্রীভাবে হেসে উঠল। রিফাত নামের ছেলেটা সুমুর পা থেকে মাথা পর্যন্ত নোংরা নজরে দেখে বলল, আগের দুটোর থেকে এই মালটা বেশি সুন্দর মামা, একদম আগুন। কি তেজ নিয়ে তাকিয়ে আছে দেখ, পুরো ধানি লঙ্কা। আই লাভ ইউ তেজি গার্ল। কথাগুলো বলেই আবারও উচ্চস্বরে হেসে উঠল ছেলেগুলো। প্রচণ্ড রাগ নিয়ে সুমু বলল, সামিয়া তোর পায়ের একটা জুতো খুলে আমাকে দে। বোনের আদেশ পেয়ে সামিয়া জুতো খুলে সুমুর হাতে দিল। সুমু আর দেরি না করে জুতো নিয়ে ঠাস ঠাস করে বাড়ি মারল ছেলেটার দুই গালে। এমন কাণ্ডে বাকি ছেলেগুলো হতভম্ব। রিফাত নামের ছেলেটা প্রচণ্ড রাগ নিয়ে তর্জনী তুলে জোরে চিৎকার দিয়ে বলল, এই তুই। কথাটা শেষ করতে পারল না ছেলেটা, তার আগেই সুমু তর্জনী তুলে চিৎকার দিয়ে বলল, ডোন্ট সাইড। তর্জনী আঙুলটা নিজের ঠোঁটের ওপর রেখে বলল, একদম চুপ, কোনো কথা বলবি না। মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না? একটা মেয়ের গর্ভ থেকে জন্ম নিয়ে একটা মেয়েকেই নোংরা কথা বলিস? বাসায় নিজের মা বোনকেও কি মাল ডাকিস নাকি? নোংরা নজরে দেখিস নাকি? তোকে জুতো দিয়ে কেন মারলাম জানিস? তোর মতো নোংরা ছেলেকে নিজের হাত দিয়ে চড় মারার কথা ভাবলেও আমার গা গুলিয়ে উঠছে, তাই তোকে জুতো দিয়ে মারলাম। কারণ তুই এটারই যোগ্য। অবশ্য আমার মনে হচ্ছে তোকে মেরে জুতোটাও নোংরা হয়ে গেছে। আমরা হয়তো বুঝতে পারছি না, তবে দেখ, হয়তো জুতোটার গা গোলাচ্ছে। এই সামিয়া, এই জুতোগুলো নোংরা হয়ে গেছে, চল এগুলো গোবরের মধ্যে ফেলে তুই অন্য জুতা পরবি। কথাটা বলেই সুমু সামিয়ার হাত ধরে চলে যাচ্ছিল। তখনই ছেলেটার চিৎকারের আওয়াজ ভেসে আসলো সুমুর কানে। সুমু আর সামিয়া ঘুরে তাকিয়ে দেখল শেহরাজ ছেলেটার হাত মুচড়ে ধরে আছে। নাজমিন সকলকে ডেকে অনেক আগেই নিয়ে এসেছে, কিন্তু শেহরাজ গেটের সামনে সকলকে আটকে দেয়। দাঁড়িয়ে দাঁড়িয়ে তার সিংহিনীর শাসন দেখছিল। সুমু ঘুরে দাঁড়ানোর সময় রিফাত নামে ছেলেটা সুমুর দিকে হাত বাড়ায়। এই দৃশ্য দেখে শেহরাজ ঝড়ের গতিতে এসে ছেলেটার হাত মুচড়ে ধরে। সুমু আহাম্মক বনে গেছে। এমনভাবে হাত মুচড়ে ধরার কারণ বুঝতে পারল না। একবার মুচড়ে ধরা হাতের দিকে তাকাচ্ছে তো একবার ছেলেটার মুখের দিকে। ছেলেটা অসহ্য ব্যথায় চোখ মুখ কুঁচকে গোঙাচ্ছে। সুমু শেহরাজের দিকে তাকাতেই ভয়ে চুপসে গেল। এতক্ষণে গর্জে থাকা সিংহিনী রূপটা শেহরাজকে দেখে ভেজা বিড়াল হয়ে গেল। রাহিন আর আয়ুব সবটা শোনার পর ভয়ঙ্কর রেগে গেছিল। নিজের প্রেয়সীকে নিয়ে এমন মন্তব্য দুনিয়ার কোনো প্রেমিক সহ্য করতে পারে না। ওরা দুজনও পারেনি, ছুটে এসেছিল মারার জন্য। তবে সুমুর কাণ্ড দেখে শেহরাজ তাদের আটকে দেয়, আর এখন শেহরাজের কাণ্ড দেখে ওরাও ভয় পেয়ে গেছে। আয়ুব রাহিনের কানের কাছে ফিসফিসিয়ে বলল, ভাই, এসকে কে থামানোর দরকার। ও যা খেপেছে, উল্টোপাল্টা কিছু করার আগে ওকে থামাতে হবে। অন্তত সমুদ্রের সামনে ওকে কিছু করতে দেওয়া যাবে না। রাহিন আয়ুবের কথায় সম্মতি জানিয়ে দৌড়ে গেল শেহরাজের কাছে, সাথে সব ফ্রেন্ডরা গেল। শেহরাজ এখনও অগ্নিদৃষ্টি নিয়ে হাত মুচড়ে ধরে ছেলেটার দিকে তাকিয়ে আছে। রিফাতের বন্ধুগুলো শেহরাজের অগ্নিদৃষ্টি দেখে ভয়ে সিটিয়ে আছে, চোখ তুলে তাকাচ্ছে না পর্যন্ত ছেলেগুলো। শেহরাজের চোখের প্রতিটি শিরা রক্তবর্ণ ধারণ করেছে। দাবানলের আগুন জ্বলছে এই চোখ দুটিতে। আয়ুব শেহরাজের কানের কাছে গিয়ে বলল, মাথা ঠান্ডা করে এসকে, এইখানে সুমু সামিয়ারা আছে, এদের সামনে প্লিজ কোনো উল্টাপাল্টা অ্যাকশন নিস না। শেহরাজ ছেলেটার নাক বরাবর ঘুষি মারল। মুহূর্তেই ছেলেটা মুখ থুবড়ে পড়ল সুমুর পায়ের সামনে। নাক দিয়ে গলগল করে রক্ত ঝরছে। গর্জে উঠে শেহরাজ বলল, সে সরি। উপস্থিত সকলে ভয়ে কেঁপে উঠল। সুমু চোখ তুলে তাকানোর সাহস অবধি পেল না। সামিয়া আর নাজমিন ভয়ের চোটে সারবাজদের পেছনে গিয়ে লুকিয়েছে। ছেলেটার ভয়ের চোটে সুমুর পা ধরে আমতামতা করে বলল, সরি 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 বোন, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। শেহরাজ আবারও গর্জে উঠল, বলল, হয়নি, বলো সরি মা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। আজকের পর আমি সব মেয়েকে নিজের মায়ের নজরে দেখব। ছেলেটা কিছুটা সময় নিয়ে সবটা বলল। শেহরাজ সুমুর দিকে আঙুল তাক করে আইবের উদ্দেশ্যে বলল, ওদের নিয়ে বাড়ির ভেতর দিয়ে আয়। সুমু চোখ তুলে তাকালো, আমতামতা করে বলল, ওকে আর মারবেন না প্লিজ, ছেড়ে দিন। ছেলেটার হাতটা হয়তো। কথাটা শেষ করতে পারল না সুমু।
শেহরাজ গর্জে উঠে আইবের উদ্দেশ্যে বলল, আমি তোকে কিছু বলেছি আইয়ুব? আয়ুব সমুদের নিয়ে বাড়ির উদ্দেশ্যে পা বাড়ালো। যেতে যেতে বলল, চিন্তা করো না, ওদের আর কিছুই বলবে না। শেহরাজ কেমন ছেলে একটু হলেও তো জানো। রেগে গিয়েছিল তাই হালকা মেরেছে, ক্ষমা চেয়েছে, এখন আর কিছুই বলবে না। সমু স্বস্তির নিঃশ্বাস ফেলে বাড়ির ভেতরে চলে যায়। আয়ুব সমুদের অনুষ্ঠানের দিকে যেতে দেখে আবারও শেহরাজদের কাছে ফিরে আসে। শেহরাজ পেছন থেকে শার্ট খামচে ধরে ছেলেটাকে টেনে তোলে। ছেলেটার মুখের দিকে তাকিয়ে বলে, আজ তুই তোর জীবনের সব থেকে বড় ভুলটা করে ফেলেছিস। আর সেই ভুলটা কি জানিস? শেহরাজ খানের কলিজার দিকে হাত বাড়িয়েছিস। কি যেন বলেছিলি? পুরো আগুন। ঠিকই বলেছিস, আগুনও। কিন্তু দেখ, তুই আগুনের দিকে হাত বাড়িয়েছিস আর ছ্যাঁকা খাবি না, তা কি করে হয় বল? শেহরাজ রিফাতের বাকি ফ্রেন্ডদের দিকে তাকিয়ে বলল, তোদের কারো কাছে লাইটার আছে? একটা ছেলে আমতা আমতা করে বলল, না স্যার। শেহরাজ অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো ছেলেটার দিকে। ভয়ের চোটে ছেলেটা পকেট থেকে লাইটার বের করে শেহরাজের দিকে বাড়িয়ে দিল। আয়ুবরা নির্বাক দৃষ্টিতে তাকিয়ে আছে, বাধা দিচ্ছে না শেহরাজকে, কারণ তারা জানে বাধা দিয়ে কোনো লাভ নেই। বাধা দিতে গেলে ওদের কপালেও দুঃখ আছে। শেহরাজ লাইটারটা জ্বালিয়ে ছেলেটার হাতের ওপর চেপে দিল। মুহূর্তেই ছেলেটা গগন ফাটিয়ে চিৎকার দিয়ে উঠল। শেহরাজ বিরক্তি নিয়ে তাকালো রাহিনের দিকে। রিফাতকে চোখের ইশারায় দেখিয়ে রাহিনের উদ্দেশ্যে বলল, ওর পকেট থেকে রুমাল বের করে ওর মুখে গুজে দে। নর্দমার কীটটা বড্ড জোরে চিৎকার করছে, এখনই কান নষ্ট হলে চলবে না। বিয়ের করে ভবিষ্যৎ বাচ্চাদের কান্নার আওয়াজ আর বাচ্চার মায়ের কোমরে 2 হাত বেঁধে ঝগড়া শোনার জন্য কান দুটোকে ভালো রাখতে হবে। আয়ুবরা শেহরাজের কথাই হেসে ফেলল। রাহিন গিয়ে রিফাতের পকেট থেকে রুমাল বের করে রিফাতের মুখে গুজে দিল। শেহরাজ পুনরায় অন্য জায়গায় লাইটার জ্বালিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিল। এইবার আর ছেলেটার চিৎকার শোনা গেল না, শুধু চোখ দিয়ে অনবরত পানি পড়তে লাগলো আর গলা কাটা মুরগির মতন ছটফট করতে লাগলো। শেহরাজ একে একে 2 হাতের কবজি পর্যন্ত জায়গায় জায়গায় পুড়িয়ে দিল। মুখে বলল, আগুনের দিকে হাত বাড়িয়েছিলি তাই সামান্য ছ্যাঁকা দিলাম। যদি আগুনকে ছুঁয়ে দিতি তাহলে তোর এই হাত দুটো আমি পুড়িয়ে ছাই করে দিতাম, আর তোর বডিটাকে কেটে টুকরো টুকরো করে রাস্তার কুকুর দিয়ে খাওয়াতাম। ইচ্ছে তো করছে তোর ওই চোখ দুটোকে উপড়ে নেই, কিন্তু ওই যে আমার সুইটহার্ট বলে গেল তোকে ছেড়ে দিতে, তাই অল্পের উপর তোকে ছেড়ে দিলাম। আজকের পর কোনো মেয়ের দিকে তোর এই নোংরা হাত বাড়ালে এই ছ্যাঁকাগুলো তোকে আজকে রাতের কথা মনে করিয়ে দিবে। শেহরাজ লাইটারটা রিফাতের বন্ধুগুলোর দিকে ছুঁড়ে মেরে রাহিনকে কিছু একটা ইশারা করে হাত ঝাড়তে ঝাড়তে শীষ বাজিয়ে গান গাইতে গাইতে চলে গেল। হাতটা এমনভাবে ছাড়লো মনে হলো হাতে কোনো জীবাণু লেগে আছে। রাহিন রিফাতের কাছে গিয়ে বলল, এখানে যে বেঁচে আছো তার জন্য শুকরিয়া আদায় করো, আর আজকে ঘটনা মনে রেখো। অবশ্যই মনে পড়া তো পরের কথা, কোনোদিনও ভুলতে পারবে কিনা সন্দেহ আছে। কথাটা বলে রাহিন পকেট থেকে ওয়ালেট বের করলো। ওয়ালেট থেকে 5,000 টাকা আর একটা কার্ড বের করে রিফাতের বন্ধু সাব্বিরের হাতে দিয়ে বলল, ওকে হসপিটালে নিয়ে যাও। টাকা আরও প্রয়োজন পড়লে এই কার্ডের নাম্বারে কল করো। আর হ্যাঁ, এই ঘটনা তোমাদের 5 কানের বাহিরে 6 কান না হলে 6 কান হলে কি হবে বুঝতে পারছো তো? সাব্বির নামে ছেলেটা বড় করে ঢোক গেলে বলল, কেউ জানবে না ভাইয়া। এই তো, দ্যাটস লাইক এ গুড বয়। তাহলে যাও। ছেলেগুলো দৌড়ে গিয়ে রিফাতকে নিয়ে চলে গেল। রাহিনটাও চলে গেল বাড়ির ভেতরে। ভেতরে এসে শেহরাজকে খুঁজলো। শেহরাজের রুমের ভেতরে এসে দেখলো শেহরাজ শাওয়ার নিতে ঢুকেছে। প্রায় 30 মিনিটের মাথায় শেহরাজ শাওয়ার নিয়ে চুল মুছতে মুছতে বেরিয়ে আসলো। লং শাওয়ার নিয়েছে সে। রুমের মধ্যে সব ফ্রেন্ডের দেখে একটু অবাক হলো না সে। উল্টে একজন শাহরুখ খানের রিয়েল ফ্যান হিসেবে শাহরুখ খানের মুভির গান গাইতে গাইতে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো সে।
ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে পরিপাটি করতে ব্যস্ত হলো। নিজেকে একদম পারফেক্টভাবে তৈরি করে ফোনের ক্যামেরা অন করে নিজের কিছু ভিডিও ক্লিপ নিল সে। এই পর্যায়ে এসে সারবাজ মুখ খুলল, বলল, এখন কেন শাওয়ার নিলি? শেহরাজ ভাবলেশীনভাবে উত্তর দিল, বলল, তোরা কি আমার রুলস ভুলে গেছিস? রিসান বলল, তুই তো ওকে মার্ডার করিসনি তাহলে? শেহরাজ বলল, নোংরা নোংরাই হয়, সেটা বেশি হোক বা কম। রাহিম বলল, নিচে যাবি না? হ্যাঁ যাব, কাল মাইশাকে কথা দিয়েছিলাম, আর শেহরাজ কখনো নিজের কথার খেলাপ করে না। সব ফ্রেন্ডরা মিলে নিচে চলে গেল। সকলে অনুষ্ঠানে মেতে আছে। শেহরাজরা এসে চেয়ারে বসলো। রাহিন গিয়ে মাইক্রোফোনটা হাতে নিয়ে অ্যানাউন্সমেন্ট করলো, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আজ একটি সুন্দর দিন। আজ আমার বোন মাইশার হলুদের অনুষ্ঠান। বার্ড বার্ড বার্ড। আজ এই অনুষ্ঠানে উপস্থিত থাকা প্রতিটি মানুষের জন্য একটা সারপ্রাইজ আছে, স্পেশালি গার্লসদের জন্য। মেয়েরা সকলে আগ্রহ নিয়ে তাকিয়ে আছে রাহিনের দিকে। সকলের দৃষ্টি রাহিনের উপর। রাহিন আবারও বলল, এখন আমাদের মধ্যে পারফরমেন্স করবে দ্য ওয়ার্ল্ড ফেমাস ওমানের নাম্বার 1 বিজনেসম্যান, লক্ষ মেয়েদের হার্ট থ্রোব শেহরাজ খান। কথাটা শোনার সাথে সাথে সকলে জোরে চেঁচিয়ে উঠল, শেহরাজ শেহরাজ বলে স্লোগান দিতে লাগলো। হঠাৎ লাইট অফ হয়ে গেল। পুরো অন্ধকার হয়ে গেল গার্ডেন। হঠাৎ স্টেজের উপর এক বিন্দু আলো জ্বলে উঠল। সকলের দৃষ্টি আলোর মধ্যে দৃশ্যমান একজন বলিষ্ঠ পুরুষের পিঠের ওপর। হোয়াইট শার্ট, ব্ল্যাক প্যান্ট, হোয়াইট স্নিকার্স শুজ, গলায় মোটা রূপার চেন, বাম হাতে ব্ল্যাক রোলেক্স ঘড়ি, ডান হাতে কালো ব্যাজ, বাঁ হাতের বুড়ো আর অনামিকা আঙুলে ব্ল্যাক রিং পরা। হোয়াইট শার্টের ওপর দিয়ে বলিষ্ঠ পিঠ আর হাতের পেশিবহুল মাংস দৃশ্যমান। শার্টের ওপরে দুটো বোতাম খোলা রাখার ফলে ফর্সা বুকের কিছুটা দৃশ্যমান। হাতে গিটার। চারপাশ আধারে ছেয়ে আছে, শুধু স্পটলাইট শেহরাজের ওপর। সুমু এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার খান সাহেবের দিকে। শেহরাজ গিটারে মৃদু সুর তুলল। মাইক্রোফোনের সামনে এসে সুমুর দিকে তাকিয়ে গিটারে সুর তুলে গান ধরল। গান শেষে সকলের হাততালির বন্যা বয়ে গেল। স্পটলাইট অফ হয়ে গেল। পুরো গার্ডেন আবারও আগের মতন আলোকিত হয়ে গেল। রাহিন স্টেজের উপর উঠে এলো, মাইক্রোফোন হাতে নিয়ে বলল, শেহরাজ খানের এই দুর্দান্ত পারফরমেন্স দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শেষ করলাম। অনুষ্ঠানে উপস্থিত সব মেয়েদের মনে একটাই প্রশ্ন, পারফরমেন্সের সময় শেহরাজ খান কার দিকে তাকিয়েছিল? অন্ধকার থাকার ফলে কেউ কাঙ্ক্ষিত মানুষটিকে ধরতে পারেনি, শুধু কিছু মানুষ ছাড়া। ইফতিয়ার রাগে ফুঁসছে। খুশি বেগম মেয়েকে চোখের ইশারায় শান্ত থাকতে বললেন। শেহরাজের কাছে মেয়েদের ভিড়। সব মেয়েদের ইগনোর করে শেহরাজ বাড়ির ভেতরে চলে গেছে। ঘড়ির কাঁটায় রাত 1টা ছুঁই ছুঁই। কেউ এখনও রাতের খাবার খায়নি। আনোয়ার সাহেব বলেছিলেন সকলকে খেয়ে নিতে। সবার একটাই কথা ছিল, অনুষ্ঠান শেষ হলেই খাবেন। অনুষ্ঠান শেষ হবার সাথে সাথে আনোয়ার সাহেব সকলকে খাবারের জায়গায় নিয়ে গেলেন। মায়েশা শ্বশুর বাড়ি থেকে আসা সবাই এখন খেয়ে তাড়াতাড়ি রওনা দিবে। রিফাতের ব্যাপারটা রাহিন ম্যানেজ করে নিয়েছে। সুমু খাচ্ছিল না। সামিয়া বলল, খাচ্ছ না কেন আপু? সুমু উত্তর দেওয়ার আগে রাহিন আনোয়ার সাহেবের উদ্দেশ্যে বলল, বাবা শেহবাজের খাবারটা আমি রুমে নিয়ে যাচ্ছি। আনোয়ার সাহেব বললেন, ঠিক আছে, নিয়ে যাও। আর বাকি সবাই ঠিক মতো খেয়েছো তো? হ্যাঁ বাবা। খাবারটা নিয়ে চলে গেল রাহিন। সুমু এবার নিশ্চিন্তে খেয়ে রুমে চলে গেল। খুব টায়ার্ড, তাই শুয়ে পড়ল। শেহরাজ রুমে এসে চেঞ্জ করছে। কালো টি শার্টের ওপর কালো হুডি পরেছে, প্যান্ট চেঞ্জ করে অফ হোয়াইট কালারের ট্রাউজার পরেছে। রাহিন খাবারের ট্রেটা টেবিলের ওপর রাখল। শেহরাজ বসে খেতে লাগলো। সারবাজ শেহরাজের পারফরমেন্সের সময়ের ভিডিও ক্লিপগুলো শেহরাজকে দেখাচ্ছে। খেতে খেতে শেহরাজ সেগুলোই দেখছে। সেইখানে সুমুর কিছু ছবি আছে যা শেহরাজ লুকিয়ে সারবাজকে তুলতে বলেছিল। সারবাজের কাছে অলওয়েজ ক্যামেরা থাকে। শেহরাজের যাবতীয় ভিডিও শ্যুট, ভিডিও অডিও সারবাজ করে। হলুদের ফটো সেশনের জন্য আলাদা ক্যামেরাম্যান আনা হয়েছিল। সবার ফটোশ্যুট তাকে দিয়ে করানো হয়েছে। সারবাজ শুধু নিজেদের ফটো আর ভিডিও শ্যুট করেছে। সাথে শেহরাজের কথাই
সুমুর দিকে কিছু ছবি আর ভিডিও শ্যুট করেছে। হঠাৎ আয়ুব বলল, আজ আমি শেহরাজের সাথে শুভ। শেহরাজ ভ্রুকুচকে তাকিয়ে বলল, কেন? তুই কি আমার বউ যে আমি তোর সাথে বেড শেয়ার করব? আগে তো করেছিস, তাহলে এখন তোর সাথে ঘুমাতে হলে তোর বউ হতে হবে কেন? আগে তো আমার লাইফে কেউ ছিল না, তাই শেয়ার করেছি। এখন আছে, তাই করব না। শেহরাজের কথায় আয়ুব কাঁদো কাঁদো মুখ করে বসে রইল। শেহরাজ ওয়াশরুম থেকে হাত ধুয়ে এসে খাবারের প্লেটটা আয়ুবের হাতে ধরিয়ে দিয়ে সবাইকে রুম থেকে বের করে দিল। আয়ুবরাও দেরি না করে শুতে চলে গেল। কাল বিয়ের দিন, তাড়াতাড়ি উঠতে হবে বলে শেহরাজ রুমের লাইট অফ করে বিছানায় গা এলিয়ে দিল। সুমুর কথা ভাবতে ভাবতে চোখ বন্ধ করল। দিনটা শুক্রবার, ভোরের আলো ফুটেছে। ঘড়ির কাঁটা সকাল 8টা ছুঁইছে। চারপাশের পশু পাখি গাছপালা সব জেগে উঠেছে। ব্যস্ত শহরের ব্যস্ত মানুষ নিত্যদিনের কাজের জায়গায় ছুটছে। আশেপাশে শোনা যাচ্ছে মানুষের কোলাহল। শিকদার বাড়িতে চলছে বিয়ের তোড়জোড়। আনোয়ার সাহেব, রিসাত সাহেব সবার রান্নার দিকটা দেখছেন। মিনা বেগম, হাসি বেগম সকলের জন্য চা বানাচ্ছেন। খুশি বেগম টেবিলে বসে নিজের মেয়েকে খাইয়ে দিচ্ছেন। বাড়ির ছোটরা গার্ডেনে ছুটছে। গেটের সামনে বড় করে লেখা মায়েশা ওয়েডস নয়ন। পুরো বাড়ি আনন্দ ভরে উঠেছে। সকাল থেকেই মায়েশার মন খারাপ। সমুরা সবাই মায়েশার পাশে আছে। মিনা বেগম, হাসি বেগম, রাহিন সবকিছু পরপর বোনকে এসে বোঝাচ্ছে। মায়েশা তবুও মন খারাপ করে বসে আছে। মায়েশা সকাল থেকে কিছুই খায়নি। মিনা বেগম কিছুক্ষণ পরপর এসে মেয়েকে খাবার জন্য বলছে। আনোয়ার সাহেব মেয়ের সামনে খুব একটা আসেন না। মেয়ের সামনে এলেই তার কঠিন হৃদয় নরম হয়ে যায়, চোখের পানি আসে। সুমু মায়েশার অবস্থা দেখে অনেক কষ্ট পাচ্ছে আর নিজের কথা ভাবছে। একদিন তো তার জীবনেও এমন দিন আসবে, তাকেও চলে যেতে হবে। আশাপানু এলেন নাতনির কাছে। তার পাশে রায়সা, হাতে খাবারের ট্রে। আশাপানু এসে নাতনির পাশে বসলেন। নাতনি চিবুক ছুঁয়ে চুমু খেলেন। মায়েশা আদুরে ছোঁয়া পেয়ে দাদিকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। আশাপানু নাতনির মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, কাঁদিস না বোন, আয় খেয়ে নে, আমি তোকে খাইয়ে দিচ্ছি। দাদির হাতে খাবি না তুই? শান্ত হয়ে বস। মায়েশা চোখের জল মুছে আশাবানুকে ছেড়ে উঠে বসল। আশাবানু খাবারের লকমা মায়েশার মুখে তুলে দিতে লাগলেন। মায়েশা চুপ করে খেয়ে যাচ্ছে। খাবার চিবোতে চিবোতে হেসকে তুলছে। আশাবানু নাতনিকে খাইয়ে দিয়ে চলে গেলেন। সুমুরা মায়েশার সাথে বসে গল্প করছে। হঠাৎ সুমুর ফোনে মেসেজ এলো। ফোনটা হাতে নিয়ে বেরিয়ে গেল রুম থেকে। ইফতিয়া সুমুর যাওয়ার দিকে কটমটো দৃষ্টিতে তাকিয়ে আছে। সুমু রান্নাঘরে এসে 1 কাপ চা আর খাবার নিয়ে চলে গেল কাঙ্ক্ষিত রুমটার সামনে। রুমের সামনে এসে দরজায় নক করলো। ভেতর থেকে পারমিশন পেয়ে রুমে ঢুকলো। শেহরাজ টেবিলের ওপর বসে কারোর সাথে টেক্সট করছে। সুমু খাবারের ট্রেটা টেবিলের উপর রাখলো। শেহরাজ উঠে গিয়ে হাত ধুয়ে আসলো। এসে চেয়ারে বসে খাবার খেতে লাগলো। সুমু মনের সব ভয়কে সরিয়ে বলল, আপনি তো কখনো বললেন না আমি চাটা কেমন বানাই। শেহরাজ খেতে খেতে জবাব দিল, ভালোই। সুমুর ঠোঁটের হাসির ঝলক দেখা গেল। ঠোঁটে হাসি রেখে বলল, আজ তো মাইশা আপুর বিয়ে। আপু সকাল থেকে কত কান্না করছে। কেন? বারে আপুর আজ বিয়ে হয়ে গেলে তো আপু আমাদের সবাইকে ছেড়ে চলে যাবে, তাই কাছে। তাহলে বিয়ে করছে কেন? সুমু ভ্রুকুচকে বলল, বিয়ে তো প্রকৃতির নিয়ম। মেয়েরা তো সারা জীবন বাবার বাড়ি থাকতে পারে না। মেয়েদের জন্মই হয় পরের বাড়ি যাবার জন্য। যেমন একদিন আমি। কথাটা শেষ করলো না সুমু। ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে বলে দাঁত দিয়ে জিভায় কামড় দিল। শেহরাজ সুমুর দিকে তাকিয়ে বলল, তুমিও তো কি? সুমু লজ্জা লজ্জা মুখ করে বলল, কিছু না। কথাটা বলে খালি প্লেটগুলো হাতে নিয়ে রুম ত্যাগ করলো। শেহরাজ সুমুর লজ্জা নিয়ে পালিয়ে যাওয়া দেখে আলতো হাসলো। পকেট থেকে ফোন বের করে স্যান্ডিকে কল করলো। পার্লারের মেয়েরা এসে মায়েশাকে সাজিয়েছে। মেরুন কালারের গর্জিয়াস লেহেঙ্গা পরানো হয়েছে মায়েশাকে। মাথায় খোপা করে তার মধ্যে লাল গোলাপ লাগিয়ে দেওয়া হয়েছে। গায়ে ভারী গয়না পরেছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে মায়েশা। মায়েশার রুমে রেডি হচ্ছে সুমু। পার্লারের মেয়ে দিয়ে সাজেনি সুমু। তার হেভি মেকআপ একদম ভালো লাগে না, তাই নিজে একাই সাজছে। কালো রঙের গর্জিয়াস লেহেঙ্গা পরেছে সুমু।
ডান হাতে সিম্পল ব্রেসলেটস পরা আর বাঁ হাতে কালো কাচের চুড়ি। চুলগুলো স্ট্রেট করে মাথার মাঝে সিঁথি করে ছেড়ে রাখা। সিঁথির ওপর সাদা পাথরে সিম্পল টিকলি পরা, কানে সেম ডিজাইনের কানের দুল পরা, কপালে সাদা পাথরের টিপ পরা, গলায় একই ডিজাইনের নেকলেস পরা।